আচ্ছা ওকে, তো আমরা আজকে নেক্সট ক্লাসে যাই। আজকে সেকেন্ড ক্লাস। আমরা একটা আর্টবোর্ড নিলাম, এখানে ডিফল্ট 4000 একটা আর্টবোর্ড, অর্থাৎ হাইট ওয়েট সেমই থাকবে। তো এখন এটা নিয়ে তো ফার্স্ট ক্লাসে আমরা কথা বলছি, কালার মোড নিয়ে কথা। আচ্ছা কালার মোড কখন সিএমওয়াইকে নেব কখন আরজিবি নেব বলেন তো, এটা আমি বলছিলাম ক্লাসে যে কখন জি ভাইয়া বলছিলেন। আচ্ছা কখন আরজিবিতে নেব কখন সিএমওয়াইকে তে নেব বলেন তো। আমি বলবো। বলেন। আচ্ছা, যখন ডিজিটাল প্রিন্ট করব তখন আমরা RGB তে রাখবো, আর যখন আমরা প্রিন্ট আউট করব তখন CMYK কে রাখবো। এক্স্যাক্টলি তাই। তো এখন হচ্ছে আমরা নর্মালি তো ডিজিটাল প্রিন্ট মানে যেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয় বা ইউটিউব থাম্বনেল আদার মানে অনেক আর কি, সেগুলোতে আমরা আরজিবিতে করবো। এক কথায় যে কাজটা প্রিন্ট হবে এটাতে আমরা আমরা সিএমওয়াইকে কালার মোডে সেভ করবো। যদিও ফটোশপের জন্য ফটোশপে প্রিন্টিংয়ের খুব ভালো কোয়ালিটি আসে না, প্রিন্টিংয়ের জন্য মোটামুটি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা বেস্ট। ওকে, তো এই হচ্ছে বিষয়, এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। আমি ইন্টারফেস নিয়ে আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করে ফেললাম, যেটা আমরা অনেকেই এখন পারি। আচ্ছা, তো এই আর্টবোর্ড ক্রিয়েট করার পর ফার্স্ট ক্লাসে আমরা একটু রিভিশন দিই। ফার্স্ট ক্লাসে আমরা কিছু শেপ ক্রিয়েট করছিলাম, সে শেপগুলোর মধ্যে হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ, ইলিপস টুল এখানে কিন্তু এগুলো শেপ ক্রিয়েট করে আর কি। শুধুমাত্র যে শেপে ক্রিয়েট করে বিষয়টা তো এরকম না, এগুলো একটা করে টুলসই। তো রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, ট্রায়াঙ্গেল, পলিগন, হ্যাঁ। আর এটা শিখছিলাম। তারপরে শিখছি আর কি বলেন তো, আমরা মুভ টুলটা শিখছিলাম। মুভ টুলের কাজ কি, এক একটা বিষয় কীরকম যে ক্লাস করতেছেন জাস্ট মানে করতেছেন, ক্লাসটা করতে হবে যে এখান থেকে আপনি কি পাচ্ছেন এইটা চিন্তা করে ক্লাস করতে হবে। ক্লাস মানে এমন মনে করেন যে ক্লাসে তো রেকর্ডেড ভিডিও থাকবেই, আমি রেকর্ডেড ভিডিও দেখে পরেই করবো ক্লাসটি। লাইভ ক্লাসের মজা রেকর্ডেড ভিডিও দেখে পাবেন না। আর নর্মালি একটা ইউটিউবে ধরেন যেটা ইউটিউবের কোনো ভিডিও হোক অথবা যে আমার ক্লাস ভিডিও 1 ঘন্টার একটা ক্লাস কিন্তু দেখে খুবই বোরিং লাগে। সো লাইভ ক্লাসটা খুবই ভালো করে করবেন। এই লাইভ ক্লাস করার পরেই হোমওয়ার্কে চলে যাবেন। হোমওয়ার্কে চলে যাওয়ার পরে যদি কোথাও বেঁধে যাচ্ছেন তাহলে আপনি রেকর্ডেড ভিডিও দেখবেন। রেকর্ডেড ভিডিওতে কিন্তু আপনি জাস্ট ক্লাস করবেন আবার রেকর্ডেড ভিডিও দেখে কাজ করবেন, বিষয়টা কিন্তু ওরকমও না। লাইভ ক্লাস যদি আপনি পারফেক্টলি করতে পারেন, যেমন আমি যখন কোর্স করছিলাম তখন কিন্তু আমাদের রেকর্ডেড ভিডিও নামে কোনো বিষয়ই ছিল না, কিন্তু তারপরেও কিন্তু আমরা কাজ করছি। তো এখন বিষয়টা হচ্ছে রেকর্ডেড ভিডিও যেহেতু মেইনলি যারা ক্লাসে থাকতে পারে না তাদের জন্য করা, তো এই চিন্তায় আসলে ক্লাস করেন না। এই ক্লাসেই মানে যে ক্লাসটা লাইভ হচ্ছে এই ক্লাসেই কি শিখতেছেন এটা হচ্ছে মেইন বিষয়। এই ক্লাস শেষে হোমওয়ার্কে চলে যাবেন। হোমওয়ার্ক যদি কোথাও আটকায় তারপরে আপনি রেকর্ডেড ভিডিও দেখবেন। ওকে, আচ্ছা। তো মোটামুটি ফার্স্ট ক্লাসে আমরা এগুলাই শিখছিলাম টুকটাক একেবারেই বেসিক। আর আজকে আমরা শিখবো দেখেন কীভাবে টেক্সট ইফেক্ট তৈরি করতে হয়, এই জিনিসটা আমরা দেখি। আমরা টাইপ টুল দিয়ে টাইপ করা শিখছি প্রথম ক্লাসে। দেখেন আমি একটা এখানে লিখলাম GFX ACADEMY GFX একাডেমি। যদিও এই GFX একাডেমি নিয়ে আমার অনেক বড় প্ল্যান, সবসময় করি কিন্তু কথা হচ্ছে জানি না ওই ইতে যাইতে পারবো কিনা, আল্লাহ ভরসা। দোয়া করেন সবাই। মানে এই নাম দিয়ে আমি একটা মানে বড়সড় একটা এজেন্সি চিন্তা ভাবনা করা মানে প্ল্যান আছে মাথায়, তবে জাস্ট এখন শুধুমাত্র সময়টা করতে পারতেছে না, জাস্ট সময়ের অপেক্ষা আর কি। যাই হোক, আপনারা যদি পাশে থাকেন হয়তো এই ধরনের বড় একটা মানে আমরা করতে পারবো, সাকসেস করতে পারবো। এই জন্য সবার হেল্প দরকার। আমি কিন্তু মোটামুটি প্রতি ব্যাচ থেকেই কিছু পার্সনকে আমি করতেছি, মানে তাদেরকে পার্সোনালি আমি গাইড করি, মানে আলাদাভাবে ব্যাচের বাইরেও। সো আমি চাই আপনারা সবাই অনেক ভালো করেন, আর আমার স্বপ্ন পূরণে হয়তো আপনাদের সবাইকে আমি পাশে পাবো। আর শুধুমাত্র যে এখানে আমার স্বপ্নই পূরণ করেন বিষয়টা এরকম না, আপনারা সবাই সবার থেকে একটা করে পাবেন আর কি, মানে একটা দায়িত্ব পাবেন যদি আপনারা অনেক ভালো করেন। ইনশাআল্লাহ। তো এই যে GFX একাডেমি লিখলাম, আমরা টাইপ টুলে টাইপ করে ফেললাম। এটাকে যদি একটা টেক্সট ইফেক্ট তৈরি করতে চাই, বিভিন্ন যখন টেক্সট ইফেক্টগুলো হয়তো আপনারা খেয়াল করবেন, যখন ফ্রি পিকের সামনে যখন আমরা যাব, এখানে কিন্তু ভেক্টর ফাইল, PSD ফাইল যাবেন, এখানে দেখবেন যে টেক্সট ইফেক্ট আছে। তো টেক্সট ইফেক্ট দিয়েও কিন্তু মানে আপনারা মাইক্রোসফট সাইট বেস কাজ করতে পারবেন কিন্তু টেক্সটকে যদি ইফেক্টে ইউজ করতে পারেন টেক্সটগুলোকে। তো নর্মালি দেখেন আমি যদি গুগল থেকে নাইট নেচার ইমেজ লিখে সার্চ করি, তাহলে দেখেন বিভিন্ন ধরনের কিন্তু নাইট নেচার টাইপের ইমেজ আমি পাচ্ছি। তো এই ধরনের এখান থেকে জাস্ট একটা ইমেজকে আমি কপি করলাম, কপি করে
ফটোশপে এসে কন্ট্রোল ভি চাপলাম, ইমেজের রেজুলেশন খারাপ ছিল, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। আচ্ছা, এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কেন করব? কেউ জানেন কনভার্ট টু স্মার্ট কেন করি বা কেন করা দরকার? যদি আপনি বলেন তো। পিক্সেলটা লক থাকতে পারে বা হচ্ছে পিক্সেলটা ক্লিয়ার আসার জন্য এটা করা যেতে পারে। না, বেসিক্যালি বিষয়টা ওইরকমও না। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি এর অনেকগুলো কারণ আছে। আচ্ছা, আমি একটা ইমেজ সিলেক্ট করি আগে, ইমেজের রেজুলেশন কিন্তু খারাপ সব দেখতেছে, এই যে এইটা নেওয়া যেতে পারে। কপি করলাম, কপি করে পেস্ট করলাম। এটারও রেজুলেশন খুব একটা ভালো না। আচ্ছা, যাই হোক, আমরা একটা করে ফেলি। তো দেখেন টেক্সট ইফেক্ট, এখানে মেইন বিষয় হচ্ছে খেয়াল করবেন যে লেয়ারটা সবসময় একটু খেয়াল করতে হবে। আপনি একটা জিএফএক্স একাডেমি যে আমরা লিখছিলাম, এই টেক্সটটা কিন্তু আগে নিছিলাম, এর উপরে যখন একটা লেয়ার আমি ক্রিয়েট করছি, ইমেজটা নিয়ে আসলাম, নর্মালি কিন্তু এটা ঢাকা পড়ে গেল, তাই না? নিচে, কারণ নিচে চলে গেছে এটা। তো আমরা যদি এটাকে টেনে জাস্ট উপরে যদি নিয়ে আসি, তাহলে দেখেন উপরে চলে আসলো, তাই না? জাস্ট ড্র্যাগ করে উপরে নিয়ে আসলাম। এখন যেটা করব, দেখেন অল বাটন চেপে ধরে এইটাকে আবার টেক্সটের উপরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এই যে লেয়ারটা আছে উপরে, যে ইমেজটা নিলাম, এইটাকে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে কি করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে এটা যদি একটু সরাই হালকা, তাহলে দেখেন একটা কিন্তু উপরে একটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। খেয়াল করছেন? জাস্ট এমনি একটু উপরে, জাস্ট উপরে সরাইলাম, এই উপরে যে লেয়ারটা নিছি জাস্ট ওটা একটু উপরে সরাইলাম, তাহলে দেখেন আমরা কিন্তু একটা ইফেক্ট পাচ্ছি এখানে। অর্থাৎ সিম্পল, একেবারে সোজাভাবে নেন, চিন্তাটা সোজাভাবে করেন। প্রথমে একটা টেক্সট নিছি, পরে একটা ইমেজ নিয়ে আসলাম, যে ইমেজটাকে আমরা একটা টেক্সটের নিচে রাখলাম, একটা টেক্সটের উপরে রাখলাম। তো যেটা নর্মালি আমরা গত ক্লাসে মাস্কিং করাও মেবি শিখছিলাম, আর আমরা জানি ফটোশপে মাস্কিং কীভাবে করতে হয়। অর্থাৎ যেটার সাথে মাস্কিং করবো, যেমন আমরা গত ক্লাসে শিখছিলাম না, যে একটা শেপ নিয়ে তার উপরে একটা ইমেজ নিয়েছিলাম, ইমেজটার সাথে ওই শেপটা মাস্কিং করছে কীভাবে, শেপটাকে নিচে লেয়ারে রেখে ইমেজটাকে উপরে নিয়ে আসছিলাম, উপরে নিয়ে এসে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করছি, তাই না? তো নর্মালি সেম এই যে টেক্সটটা নিচ্ছি, টেক্সটের উপরে আর একটা লেয়ার নিয়ে এইটাকে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে আমি কিবোর্ডের যে আপ ডাউন অ্যারো বাটনগুলো আছে, আপ ডাউন, তারপরে ডানে বামে যেটা আছে, জাস্ট ডানে বামে বা উপর নিচে একটু জাস্ট সরাইছি, হ্যাঁ, কিবোর্ডের অ্যারো বাটন। আচ্ছা, আমি এই যে এটা করি একটু, তাহলে আপনারা কিবোর্ডের কী কী চাপবো এটা দেখতে পারবেন। আমি এই জিনিসটা একটু করি, কি স্ট্রোক একটু ছোট করে দিই। আচ্ছা, আপনারা কিবোর্ডে কী চাপতেছে এখন আমরা খেয়াল করতে পারবেন। যখন আমি দেখেন যে আপ ডাউন, রাইট, লেফট, আপ ডাউন চাপতেছে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। তো দেখেন আমি জাস্ট কী করলাম, এইটার সাথে মাস্কিং করছি, ইমেজটা টেক্সটের সাথে ওই উপরের ইমেজটা মাস্কিং করছি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করছি। এখন দেখেন আমি যদি রিলিজ করতে পারবো, জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে এই ইমেজটাকে একটু ডানে বামে সরাই নিছি, তাহলে দেখেন একটা সুন্দর একটা কিন্তু চলে আসছে। তো এখন এইটাকে আর একটু প্রফেশনাল রূপ দেওয়ার জন্য যেটা করতে পারি, আমি এটাকে আর্টবোর্ডটা ছোট করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, তো এখন এই যে জিএফএক্স একাডেমি আমরা একটা মোটামুটি ইফেক্ট তৈরি হয়ে গেছে। এখন এটাকে আরও সুন্দর করা যায় কিভাবে, দেখেন এই যে নিচে অ্যাড এ লেয়ার স্টাইল, মানে এখানে আমরা আরও অনেক লেয়ার অ্যাড করতে পারবো, মানে স্টাইল অ্যাড করতে পারবো কিভাবে। আমি যদি এই যে এফএক্স, জাস্ট এই এফএক্স দেখেন ক্লিক করি এফএক্স, তাহলে এইখানে মাউস 1 2 3 4 5 ওকে। এখন দেখেন জাস্ট এখন এইটাকে এবং এই ইমেজটাকে দুইটা লেয়ারের দিকে খেয়াল করেন, দুইটাকে কন্ট্রোল জি চাপলাম, কি হলো বলেন তো? গ্রুপ হইল। দুইটা লেয়ারকে জাস্ট আমি গ্রুপ করে ফেললাম। গ্রুপ এখন করার দরকার নাই, জাস্ট আমি দেখাইলাম আর কি। এখন এই যে টেক্সট যেটা জিএফএক্স একাডেমি যে লেখাটা আছে, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে বলেন তো? জি ভাইয়া। আচ্ছা, ওকে। কন্ট্রোল জিরো প্রেস
করলে স্ক্রিনটা পুরা স্ক্রিন হয়ে যায়, আর্টবোর্ডটা Ctrl 0 প্রেস করলাম। ওকে, এখন দেখেন এই যে GFX একাডেমি, এটা কি রিলিজ হয়ে গেল নাকি? এখন ঠিক আছে। আচ্ছা, এখন এই যে টেক্সটটাকে জাস্ট একটু ইফেক্ট দিব কিভাবে, যে দেখেন আমার কার্সার দিকে খেয়াল করেন মাউসের, এই যে এফএক্স এইখানে একটা ক্লিক করে ব্লেন্ডিং অপশন বলতে একটা আমরা পপ আপ পাচ্ছি। এই ব্লেন্ডিং অপশনে ক্লিক করলেই দেখেন যে ইটা আসতেছে। এইখানে বলতে গেলে অনেক ইফেক্ট আছে, অনেক বিষয় আছে এখানে। তো নর্মালি এখান থেকে কি কি নেওয়া যেতে পারে, ভি লেভেল অ্যান্ড ইমবোস যে জিনিসটা, সেখানে ইন্টারফেসের সাথে একটু হালকা পরিচয় হন। বি লেভেল অ্যান্ড ইমবোস এখন জাস্ট মাথার উপর দিয়ে গেলেও ক্লাসটা করেন, হোমওয়ার্ক যখন করবেন, প্লাস হোমওয়ার্ক মানে করতে গেলেও কোনো যদি সমস্যা হয় ক্লাস রেকর্ডে দেখবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন বিষয়গুলো। তো এখান থেকে দেখেন আমরা কি কি করতে পারি। এই যে বিভেল অ্যান্ড ইমবোস যে আছে, এখানে যদি চেক মার্ক দিই অথবা একটা ক্লিক করি, তাহলে একটা কিন্তু এই ভি লেভেল অ্যান্ড ইমবোসের একটা কিন্তু আমরা পাচ্ছি, পপ আপ পাচ্ছি, মানে এর ভিতরে কি কি অপশন আছে সেগুলো আসলো কিন্তু। এখন দেখেন এইখান থেকে আমরা সাইজ বাড়াইতে পারি। দেখেন টেক্সটটা কত সুন্দর একটা গ্লো আসছে না আগে নর্মালের থেকে। আচ্ছা, আমরা দেখবো যে আসলে চেঞ্জটা কি আসে, এইরকমটা করতে পারি। এবং এখানে স্টাইল থেকে নর্মালি আমরা কি করতে পারি, ইমবোস করতে পারি, তারপরে হচ্ছে পোলো ইমবোস করতে পারি, মানে এক একটার এক এক রকম ইফেক্ট তৈরি হচ্ছে। সে এই যে গ্লাসি ইফেক্ট টাইপের কিন্তু ক্রিয়েট হয়ে গেল, এটা একটু গ্লাসি ইফেক্ট টাইপের। হ্যাঁ, মোটামুটি ধরেন যে এইরকমটাই রাখলাম। তারপরে সফট এন্ড বাড়াইতে পারি, কমাইতে পারি। অ্যান্ড এখান থেকে গ্লোস কন্ট্রোল নামে একটা অপশন আছে, এগুলো এক একটা ইফেক্ট দিবে। এক একটা ক্লিক করবেন, দেখেন এক এক টেক্সটটা কিন্তু ইফেক্ট অন্যরকম চলে আসতেছে। নর্মালি এই টেক্সট ইফেক্ট ক্রিয়েট করেও কিন্তু পিএসডি ফাইল হিসেবে ফ্রি পিক বা মাইক্রোসফট সাইটগুলোতে হিউজ পরিমাণ কিন্তু এই টেক্সট ইফেক্টে সেল করা পসিবল। যেমন এই যে দেখেন 2025 সাল আসতেছে, এখন যারা টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করে তারা কিন্তু 2025 সালটা এটাকে টেক্সট ইফেক্ট করে কিন্তু ফটোশপ পিএসডি ফাইল এরকম অনেক ফাইল পাওয়া যাচ্ছে। যারা হয়তো ফ্রি পিক সম্পর্কে টুকটাক জানেন, 2025 লিখে সার্চ করলে দেখবেন যে অনেক টেক্সট ইফেক্ট ফটোশপের পাচ্ছেন। তো আমরা এখান থেকে মূলত টেক্সট ইফেক্টগুলো করতে পারি, যে এইভাবে করতে পারি বেসিক। তো যার কারণে আমরা কিন্তু একেবারে সিম্পল জিনিস দিয়ে আগাচ্ছি সামনে। তবে এই যে জাস্ট এখন কিন্তু টেক্সট ইফেক্টের বিষয়টা না ক্লাসে মেইনলি, আমরা জাস্ট এই এফএক্স থেকে যে পপ আপটা পাচ্ছি, যে লেয়ার স্টাইল ক্রিয়েট করতে পারতেছি, এই ফেসটার সাথে আমরা পরিচয় হব। এখান থেকে আমরা স্ট্রোক দিতে পারি। স্ট্রোক দেখেন, স্ট্রোক জাস্ট দিলে কিন্তু স্ট্রোক নিয়ে নিচ্ছে, কিন্তু কথা হচ্ছে স্ট্রোকের উপর যখন একটা ক্লিক করব তখন স্ট্রোকের আবার সামনে ডান দিকে স্ট্রোকের কিছু অপশন আসবে। এখান থেকে স্ট্রোক কালারটা আমরা দিতে পারি। দেখেন রেড কালার হয়ে গেল, কিন্তু এখানে তো এই ইফেক্টে আমাদের ধরেন যে স্ট্রোক দরকার নাই, সো আমরা স্ট্রোকটা দিচ্ছি না। আমি যদি আবার যাই ব্লেন্ডিং, এখান থেকেও দিতে পারবো, অথবা ব্লেন্ডিং অপশনে গিয়েও আমরা কিন্তু এই অপশনগুলো পাবো। আমি আবার যদি যাই বি লেভেল অ্যান্ড ইমবোস, এইখান থেকে কি দিলাম, ইমবোস দিছিলাম, দেওয়ার পরে এইখান থেকে আমরা এইটা দিছিলাম, মনে হয় না কোনটা যেন দিলাম। আচ্ছা, যাই হোক, সেটা বিষয় না। জাস্ট এইভাবে বিভিন্ন টেক্সট কীভাবে এগুলাতে করে দেখবেন আর কি, যখন হোমওয়ার্ক করতে যাবেন বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নাই। নর্মালি ধরেন এইটাই থাক। তারপরে এখানে স্ট্রোক, ইনোর শ্যাডো আছে, তারপরে ইনোর গ্লো আছে, তারপরে কালার অফ অল, এটা এখন দরকার নাই। কালার অফ অল বলতে কালার আবার ধরেন যে ব্ল্যাক কালারের নিচে এটাকে আবার আপনি ধরেন যে অন্য কালার দিবেন, সেটাও করতে পারবেন। গ্রেডিয়েন্ট আছে, আউটার গ্লো জিনিসটা কীরকম, বাইরে গ্লো করবে। আর ইনডোর গ্লো, আউটার গ্লো, এটা তো হয়তো জানেন। ইনডোর গ্লো হচ্ছে টেক্সের ভিতরে গ্লো করবে, মানে একটা গ্লো ইফেক্ট দিবে। অ্যান্ড আউটার গ্লো হচ্ছে এর বাইরে আউটার গ্লো দিবে। যেমন বাইরে একটু দেখি আমরা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এই যে বাইরে, স্ট্রোকের বাইরে খেয়াল করেন ভালো করে দেখেন, আমি যখন কমাচ্ছি তখন কিন্তু গ্লোটা কমতেছে, আবার যখন মানে বাড়াই দিতেছি তখন কিন্তু গ্লোটা বাড়তেছে। তারপরে এখান থেকে সাইজটা মেনটেন করতে পারি। দেখেন আমরা কিন্তু সাইজটা মেনটেন করতে পারি, বেশি দরকার নেই, ধরেন যে এরকমটা রাখলাম। তারপরে হচ্ছে এখানে বেশ কিছু অপশন আছে, ড্রপ শ্যাডো আছে। ড্রপ শ্যাডো বলতে শ্যাডো দিতে পারি, এবং শ্যাডোটাকে আমরা কাস্টমাইজ করতে পারি কিভাবে। আমি যদি ড্রপ শ্যাডোর উপর একটা ক্লিক করি, দেখেন এখানে অপাসিটি, ড্রপ শ্যাডোর অপাসিটি কমাইতে পারি, বাড়াইতে পারি। নিচে দেখেন একটা কিন্তু শ্যাডো ইউজ হচ্ছে, এই শ্যাডোটাকে আমরা ধরেন যে এখান থেকে অ্যাঙ্গেল করতে পারি যে কোন দিকে নিব। হ্যাঁ, দেখেন আমি যদি এই দিকে অ্যাঙ্গেলটা জাস্ট ঘোরাচ্ছি, এই দিকে খেয়াল করেন যে শ্যাডোটা আসলে কীভাবে হবে এটা এখানে দেখা যাবে। আমি ধরেন শ্যাডো চাচ্ছি নিচের দিকে, তাহলে জাস্ট অ্যাঙ্গেলটাকে নিচের দিকে নিয়ে যাব, শ্যাডোটা কিন্তু নিচের দিকে হয়ে গেল। অপাসিটি একটু কমাইতে পারি, সাইজটাকে একটু কমাইতে পারি বা বাড়াইতে পারি। যদিও এই টেক্সট ইফেক্টের শ্যাডোর দরকার নেই, ড্রপ শ্যাডোর দরকার নেই, আমরা দিচ্ছি না। তো দেখেন আমরা কিন্তু কত সুন্দরভাবে
একটা টেক্সট ইফেক্ট এভাবে ক্রিয়েট করতে পারি। আমি যদি এখান থেকে জাস্ট জিএফএক্স একাডেমি 2 লাইন করি, কন্ট্রোল টি, কি হবে বলেন তো? কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট হবে। এখন দেখেন আমি যদি জাস্ট কোনো কিছু না ধরে বা কোনো কিছু না চেপে যদি আমি এখানে ধরতে চাই, তাহলে দেখেন উপরের একটা লেয়ার মানে কিন্তু ধরতেছি আমি। আমার তো দরকার এখন টেক্সটটা, জিএফএক্স একাডেমিটা। আমি যদি এখন নর্মালি যদি এটা ধরতে চাই, তাহলে দেখেন আমার উপরের লেয়ারটা সিলেক্ট হচ্ছে, ইমেজটা, এর উপরে যে ইমেজটা নিয়ে মাস্কিং করছিলাম সেই ইমেজটা সিলেক্ট হচ্ছে, তাই না? তো জাস্ট কি করব, জিএফএক্স একাডেমি যে টেক্সটটা নিয়েছিলাম এইটা লেয়ারে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব, করে দেখেন আমরা উপরে নিয়ে যেতে পারতেছি। কিন্তু কথা হচ্ছে আমাদের উপরের লেয়ারটা সহ নিয়ে যেতে হবে, তাই না? কারণ আমরা ওটার সাথে মাস্কিং করছিলাম। তো তখন কি করব, জাস্ট কন্ট্রোল চেপে দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করব, তাহলে দেখেন একসাথে গ্রুপ হলে চোখের আইকন যখন অফ করতে পারতেছি আমরা, অন করতে পারতেছি, দেন কন্ট্রোল টি প্রেস করলে সিলেক্ট হবে এটা, দেন আমরা এখন উপরে নিচে নিয়ে যাইতে পারতেছি। ক্লিয়ার? বোঝা গেছে জিনিসটা? ভাই ভাই প্রথমে পিকচার নেওয়ার পর যে আপনি জিএফএক্স একাডেমিটা লেখলেন, ওইটা একটু মানে শুধু কি মাস্কিং করলেই এমনটা আসছে? গত ক্লাসে নাই নাকি এবার অন্য কিছু করছেন? না, মাস্কিং করলেই হয়েছে। অর্থাৎ ধরেন যে গত ক্লাসের সাথে যদি আমি তুলনা করি, ধরেন যে জিএফএক্স একাডেমি এটা একটা শেপ, নর্মালি চিন্তা করেন, কারণ আমরা গত ক্লাসে আপনার হোমওয়ার্ক করছেন যদি শেপের সাথে নিজের ছবি আপনারা মাস্কিং করছেন, তাই না? তো ধরেন জিএফএক্স একাডেমির টেক্সটটাকে আমরা এখানে যদি শেপে বলি, এর উপরে যে একটা ইমেজ নিয়েছি সেই ইমেজটা আপনারা কি করছিলেন, ওই ইমেজ যে একটা শেপ নিয়ে ইমেজটা মাস্কিং করছেন। জাস্ট আমরা একটা টেক্সট নিয়ে উপরে একটা ইমেজ নিয়ে মাস্কিং করছি, ওই টেক্সটের সাথে মাস্কিং হয়ে গেল। যেমন প্রিভিয়াস ক্লাসে শেপের সাথে ইমেজটা আমাদের মাস্কিং হয়েছিল, ঠিক সেমভাবে এখানে টেক্সটের সাথে ইমেজটা মাস্কিং হলো, এতটুকুই, বেশি কিছু না। অ্যান্ড দেন কি করছিলাম তারপরে, কারণ দুইটা ইমেজে কিন্তু একই প্লেসে ছিল, এই যে একটা ইফেক্ট চলে আসলো, যদি আমি উপরের এই যে ইমেজটা নিচ্ছি এইটা যদি একটু না সরাইতাম বা আপ রাইট লেফটে যদি একটু না সরাইতাম, তাহলে কিন্তু এই জিনিসটা আসতো না। নর্মালি এখানে যদি আমি ইমেজের জায়গায় অন্য কিছু কিন্তু করতে পারি, অন্য যে কোনো ইমেজও কিন্তু মাস্কিং করতে পারি, কিন্তু এই ইমেজ যে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিচ্ছি এই সেম ব্যাকগ্রাউন্ডটাই আবার নিছিলাম, নিয়ে আমরা কি করছি, মাস্কিং করছি, এতটুকুই। ক্লিয়ার? একটু বলেন তো যে ক্লিয়ার হয়েছেন? প্র্যাকটিস করতে গেলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। আর একবার দেখাই দিই। ধরেন এখানে আমি আর একটা ইমেজ নেই, যে কোনো একটা ইমেজ, সব ইমেজ নেওয়ার দরকার নাই, কারণ সব ইমেজের টেক্সট ইফেক্টটা এরকম ভালো আসবে না। হ্যাঁ, মানে একটু বেস দেখে শুনে একটা ইমেজ নিয়েন, যে ইমেজের সাথে টেক্সটটা আসলে করতে ভালো লাগবে। যদি এই ইমেজটা একটু কোয়ালিটি ইমেজ নিয়ে আমি কপি করলাম, কপি করে আমি আবার ইলাস্ট্রেটর ওপেন করে যেরকম হয় ফটোশপ সেম আবার দেখাচ্ছি। যদিও রেকর্ডেড ক্লাস থাকবে, তবে ফার্স্ট তো মনে হচ্ছে একটু কঠিন, কিন্তু বিষয়টা কঠিন না, একেবারেই সিম্পল জিনিস, একেবারেই সিম্পল। আচ্ছা, এই যে একটা ইমেজ আমি নিছি, তাই না? ইমেজ নিলাম, ইমেজের উপরে ধরেন যে এটাকে চোখের আইকনটা অফ করে দিই, নিচে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এখন আমার লিখতে সুবিধা হবে, ওটা অফ করে দিলাম। আপাতত লিখলাম এখানে ধরেন যে নাহিদ, লিখলাম, লিখে টেক্সটটা বড় করলাম। কিভাবে? জাস্ট এক পাশ থেকে টেনে ধরে বড় করে ফেলছি, তাই না? বড় করে ফেলার পর নিচে যে ইমেজটা আছে এইটা চোখের আইকনটা অন করে দিই, এর উপরে এই যে ইমেজটা আমরা নিছি সেম ইমেজটা কিবোর্ডের অল বাটন চেপে ধরে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন নিচে অল বাটন চেপে ধরে জাস্ট উপরে নাহিদের উপরে নিয়ে গেলাম, তাহলে কি হলো, নাহিদটা কিন্তু ঢাকা পড়ে গেল, দুইটা ইমেজের মাঝখানে নাহিদ চলে গেছে। এখন এই যে উপরের যে ইমেজটা এইটার সাথে মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম, দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক কিন্তু হয়েছে, কিন্তু একটা যে টেক্সট আসছে এখানে সেটা কি দেখা যাচ্ছে? দেখা কিন্তু যাচ্ছে না। জাস্ট আমরা কি করব, এই যে ইমেজটা জাস্ট একটু সরাই দিব, দেখেন এখন কিন্তু নাহিদটা একটু দেখা যাচ্ছে, মানে যতক্ষণ না ভিজিবল হচ্ছে ওই ইমেজের সাথে আমরা যদি দুইটা ইমেজ একটু কন্ট্রোল টি সিলেক্ট করে নিচে নিয়ে আসি, তাহলে বিষয়টা বেশি ক্লিয়ার হবে। আর ডার্ক ইমেজ তো যার কারণে এরকম লাগতেছে। আচ্ছা যাই হোক, আমরা ইফেক্ট দিয়ে ওটাকে করে ফেলবো না, জাস্ট উপরের ইমেজটাকে একটু যে রাইট লেফট উপরে নিচে একটু জাস্ট চাপবেন, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। এখন কি বোঝা গেছে নাহিদ?
জিহাদ জি ভাই। Clear? ক্লিয়ার হতে হবে ক্লাসে। জি ভাই বুঝতে ক্লিয়ার ভাই। আচ্ছা, ভাই হ্যাঁ, থ্যাংক ইউ। এখন দেখেন এই যে জাস্ট এখন নাহিদ যে টেক্সটটা আছে এই টেক্সটের লেয়ার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এফএক্স অ্যাড এ নিউ ফিলে গিয়ে জাস্ট ব্লেন্ডিং অপশনটা আনবো। এইখান থেকে ব্লেন্ডিং অপশন থেকে এই যে বিভেল অ্যান্ড ইমবোস এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমি স্টাইলগুলো চেঞ্জ করতে পারি। হ্যাঁ, স্টাইলগুলো চেঞ্জ করতে পারি যে কোনটায় ভালো লাগতেছে লেখাটা। হ্যাঁ, এইটা ধরেন যে এইটা ভালো লাগতেছে, তখন আমি এইটা ধরেন নিলাম, নেওয়ার পরে ওকে করলাম। এখানে আরও অনেকগুলো অপশন আছে যেগুলো একেবারেই খারাপ লাগতেছে দেখতে, সব অপশনে যে ইউজ করতে হবে বিষয়টা এরকমও না, যেটাতে ভাল লাগবে সেইটাতে ইউজ করব। ইউজ করে তো অতটুকুটাই ওকে করলাম। ওকে করার পরে এখন এখানে একটু ড্রপ শ্যাডো নিচে দিতে দেওয়া যেতে পারে, ড্রপ শ্যাডোটা দিয়ে আমি এখানে নিচে দিব, একেবারে নিচে দিব। হ্যাঁ, ধরেন যে এইরকমটাই। ওকে, এখন দেখেন আমরা কিন্তু একটা বোঝা যাচ্ছে কিন্তু ইমেজটা যদিও ডার্ক, কিন্তু তারপর আমরা বুঝতে পারতেছি যে ইমেজটাতে কী লেখা আছে। এখন এখানে আমরা চাইলে টেক্সটটাতে লেয়ার সিলেক্ট করে আমি জাস্ট টাইপ টুলটা আবার গেলাম, টুলস থেকে টাইপ টুল করে এখান থেকে ধরে ডিলিট বাটন প্রেস করলাম সিলেক্ট করে। এখন আমি এখানে অন্য নামও লিখতে পারি, লিখলাম এখন জিহাদ। তাহলে দেখেন আমরা এডিট কিন্তু করতে পারতেছি, অর্থাৎ ফটোশপের বিষয়টা হচ্ছে এরকমটাই যে আমরা ধরেন 2024-এর ফাইল ইনস্টল করছেন অথবা 2024 ওটাকে আমরা কিন্তু পিএইচডি ফাইল যদি ফ্রি পিক থেকে ডাউনলোড করি তাহলে ওটাকে আবার আমরা এরকম এডিটও করতে পারবো, সিম্পল। আচ্ছা, এখন কি ক্লিয়ার হয়েছেন বিষয়টা? যদিও ইমেজটা একটু ডার্ক ওইরকম কিন্তু ফুটতেছে না, তো যখন আপনারা করবেন ইমেজগুলো একটু সুন্দরভাবে দেখে শুনে সিলেক্ট করবেন। এখন জাস্ট ক্লাস করার ক্ষেত্রে কিন্তু জাস্ট আমি বোঝানোর জন্য করতেছি, কিন্তু যখন কাজটা আপনারা করবেন একটু সুন্দর করে সময় নিয়ে করবেন, তাহলে কাজটাও সুন্দর হবে এবং আপনার প্র্যাকটিসটা খুব ভালো হবে। ওকে, তাহলে যদি এই বিষয়ে ক্লিয়ার হয়ে যান তাহলে আমরা নেক্সট স্টেপে যাই। ক্লিয়ার? টেক্সট ইফেক্ট কীভাবে করব বুঝতে পারছি? হ্যাঁ ভাই জি ভাই। বুঝতে পারারই কথা, কারণ আমরা রিপিট করছি, সো আসলে না বোঝার কিছু নাই। এখন এই অবস্থাতে একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস যদি মানে হোমওয়ার্কে যাবেন, হোমওয়ার্কে যদি না হয় তাহলে আপনার ক্লাস রেকর্ড দেখে সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে আমরা এটা ডিলিট করে দিলাম। এখন আমরা একটা জিনিস শিখি, আমরা মাস্কিং শিখছিলাম, কিছু রেক্টেঙ্গেল টুলস শিখে টাইপ টুল দেখছিলাম একটু, আর হচ্ছে মাস্কিং করা শিখছিলাম। আজকেও আমরা কিন্তু মোটামুটি মাস্কিংও করছি, মানে মোটামুটি রিপিটও হলো, আবার আমরা টেক্সট ইফেক্ট জেনারেট করাও কিন্তু শিখলাম এবারে বেসিকে। শুধুমাত্র টেক্সট ইমেজ মানে টেক্সট ইফেক্ট জেনারেট করা আমাদের মেইন উদ্দেশ্য ছিল না, এই যে এফএক্সের উপরে যে ব্লেন্ডিং অপশন যেগুলো আছে এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা ক্লাসেই লাগবে। সো জাস্ট এই বেসিক ধারণা দেওয়ার জন্য বা এই বিষয়গুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য এই টেক্সট ইফেক্টটা দিয়ে আপনাদের জিনিসটা প্র্যাকটিস করানো হলো বা দেখানো হলো। আচ্ছা, এখন আমরা শিখব ফটোশপে কাজ করতে গেলে মানে যে জিনিসটা খুবই প্রফেশনালি খুবই সুন্দরভাবে করতে হয় সেটা কি বলেন তো, যে সেটা কি করা লাগে? যে ধরেন যে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করেন অথবা ইউটিউব থাম্বনেল ডিজাইন করেন, আপনাকে ক্লায়েন্ট যখন এটা কাজ করার জন্য দিবে তার সাথে কিন্তু আপনার ক্লায়েন্ট কিন্তু তার ইমেজও দিবে, অর্থাৎ তার একটা ছবি দিবে। সেই ছবিটা যদি সুন্দরভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ না করতে পারেন তাহলে কিন্তু পোস্টারটা কিন্তু এরকম সুন্দর বা আকর্ষণীয় হবে না। অর্থাৎ সব থেকে মানে বেসিকের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তাই না? এটা আপনাদের নিজেদের ইমেজ হোক অথবা ক্লায়েন্টের ইমেজ হোক, ধরেন আপনি চাচ্ছেন একটা নিজের ইমেজ একটা ছবি একটা জায়গায় তুলছেন, সেই ছবিটা জাস্ট আপনার সাবজেক্টটাকে পিক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে, অন্য একটা ব্যাকগ্রাউন্ড লাগাবেন, সেটা কিভাবে পসিবল? এটা শুধুমাত্র যে নিজের ছবি করবেন বিষয়টা তো এরকম না, মানে সরি ক্লায়েন্টের করবেন এমন না, নিজেরও তো করা লাগে মাঝে মাঝে, তাই না? তো আমরা সেটাই এখন দেখবো যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু বলতে গেলে মোটামুটি কয়েকটা ক্লাসে ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকবেই, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভটা অনেক প্রফেশনালি শিখতে হবে, একেবারে প্রফেশনালি। এখন শিখবো একেবারে বেসিকে, মানে কীভাবে বেসিকে একেবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, একেবারে বেসিক। আচ্ছা, আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, আমি একটা ম্যান বিজনেসম্যান ইমেজ লিখে সার্চ করলাম, এলে দেখেন এখানে আমরা অনেক ইমেজ পাচ্ছি। এখান থেকে আমরা একটা ইমেজ ধরেন যে এই ইমেজটা বিএনজি, এটা ধরেন এই ইমেজটা কপি করলাম, কপি করে ফটোশপে এসে পেস্ট করলাম, পেস্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। ও হ্যাঁ, এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নিয়ে কথা বলা হয়নি। আচ্ছা, এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমরা কেন করি মূলত? আচ্ছা, এই যে দেখেন ইলাস্ট্রেটরে ফটোশপে যখন আমরা কোনো ইমেজকে যখন আমি ওটাকে প্রথমে যখন নিয়ে আসছিলাম কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ধরেন যে করা নাই, এটাকে যদি আমি
টানি বা করি অনেক সময় ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ধরেন যে এই যে আর্টবোর্ডটা আমরা বা এই ক্যানভাস যেটা নিচ্ছি, এই ক্যানভাসে কিন্তু দেখেন ইমেজের কোয়ালিটি একটু নষ্ট হবে, কিন্তু যখন আপনি পেস্ট করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন তখন কিন্তু এটা এই যে একটা ক্যানভাসে কিন্তু অনেক একটা ধরেন থাম্বনেল ডিজাইন করতেছেন, সেখানে তো একটা কাজ যখন ইমেজের কাজ করতে হয়, ব্যাকগ্রাউন্ডের কাজ করতে হয়, টেক্সটের কাজ করতে হয়, অনেক কাজ কিন্তু একটা ডিজাইনে করতে হয়। তো যখন এরকম একটা সিম্পল একটা ইমেজ সাবজেক্টকে নিয়ে আসলেন বা এরকম ইমেজ নিয়ে আসলেন, তখন এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে সেটার এক কোয়ালিটিটা ভালো থাকে, আর দ্বিতীয়ত এটাকে আপনার পরবর্তীতে এডিট করতে পারবেন। ধরেন এইখানে কাজ করার পরে আপনারা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রেখে দিলেন, ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল, এই সাবজেক্টটার পিছনে আর কোনো কাজ নাই, ধরেন কাজ নাই, তখন আপনি সেই ক্ষেত্রে কনভার্ট টু স্মার্ট না করলেও সমস্যা নাই। না করলেও সমস্যা নাই বললে ভুল হবে, কনভার্ট টু স্মার্ট করতে হয় কারণ এর ইমেজের কোয়ালিটিটা ঠিক থাকে এবং পরবর্তীতে এডিটেবল হয়। ধরেন এইখানে আমরা একটা থাম্বনেল ডিজাইন করলাম, সাবজেক্টটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা আছে, আমরা পরবর্তীতে কি করতে পারি, এই যে স্মার্ট অবজেক্ট থাম্বনেল এখানে জাস্ট একটা ডাবল ক্লিক করলে আলাদা একটা ট্যাব ইউজ হলো, মানে ওই সাবজেক্টটা দেখেন এখানে মেইন কিন্তু আমাদের ক্যানভাসটা আছেই, আবার ডাবল ক্লিক করার সাথে সাথে এটা আলাদা একটা আর্টবোর্ডে কিন্তু চলে আসলো, আলাদা একটা ক্যানভাসে, তখন আমরা এখান থেকে আবার এডিট করে, হ্যাঁ ধরেন কাজটা এখানে ফুললি শেষ হয়েছে, বুঝবেন বিষয়টা ক্লিয়ার হন, ধরেন এখানে ফুল ডিজাইনটা ডান, কিন্তু এই সাবজেক্টটার হালকা একটু কাজ আছে যেটা ডিজাইন করার পর মনে হয়েছে, তখন জাস্ট আপনি এইখানে না করে তখন আপনি এখানে জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্টের এখানে এই যে স্মার্ট অবজেক্ট থাম্বনেল লেখাটা যে আসতেছে এখানে জাস্ট ডাবল ক্লিক করলে আলাদা একটা ট্যাবে কিন্তু ইউজ হবে, এটা ক্যানভাসে চলে যাবে, তখন এখান থেকে আপনি জাস্ট আর একটু এডিট করা যা প্রয়োজন হয় আপনি করে কিবোর্ডের কন্ট্রোল এস প্রেস করলেই দেখবেন যে এখানে সেই ওই ইফেক্টটা হয়ে গেছে বা ওই কাজটা এখানে হয়ে গেছে। ক্লিয়ার? জিনিসটা কি বুঝতে পারছে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কেন করতে হয়? এক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না করলেই যখন ইমেজটাকে আপনি রাস্টারাইজ করা অবস্থায় কাজ করতেছেন তখন ইমেজটা কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়, আর যখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে তারপর আপনি বড় ছোট করবেন, অ্যান্ড যখন কোনো কাজ করবেন এই ইমেজের তখন আবার মাউসের রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে ফেলবেন, রাস্টারাইজ করার পর এখন আপনি এটাকে এখানে কাজ করার জন্য রেডি। কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার অনেক সময় কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা অনেক যে ইফেক্টগুলো বা কাজগুলো এগুলো আসলে হয় না, এই জন্য কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কখন করবেন না এটা তো ক্লিয়ার হওয়ার কথা। ফার্স্ট অফ অল ইমেজকে নিয়ে এসে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে বড় ছোট করে মানে পারফেক্টলি ওকে বসায় কনভার্ট টু স্মার্ট করা অবস্থায় মানে নিয়ে আসার পরেই জাস্ট পেস্ট করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবেন, বড় ছোট যতটুকু আর্টবোর্ডের সাইজ মানে মেনটেন করে তারপরে রাস্টারাইজ করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করবেন। এখন তারপরে কাজ মানে যতটুকু জাস্ট কাজ করার কথা যখন কাজ শেষ হয়ে গেল আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবেন। এক কথায় মানে এখন স্মার্ট অবজেক্ট করলাম মোটামুটি একটু লক হয়ে থাকলো হালকা, যেমন নাহিদ যেভাবে বলছিল হালকা লক হয়ে থাকলো, এখন কিন্তু ওর কোনো কাজ টাজ করতে পারবে না, কোনো টুলস ইউজ হবে না মোটামুটি এখানে। আর এখন আপনি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করলেন, সে প্রস্তুত এখন, মানে সে ইফেক্ট যে কোনো টুলসের করতে মানে ওর রেডি। সো বিষয়টা হয়তো ক্লিয়ার বুঝতে পারছেন। তারপরে বিষয়গুলো নিয়ে কথা হবে আবারও, সমস্যা নাই। এখন দেখেন সাবজেক্ট রিমুভ আমরা কীভাবে করতে পারি। ভাইয়া, স্মার্ট অবজেক্ট করা থাকলে ওখানে কোনো টুলস দিয়ে কাজ করা যাবে না? সব টুলসে দিয়ে না বেসিকলি, যেমন আমি যদি এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আসছে করা, এখন দেখেন আমি যদি ল্যাসো টুল সিলেক্ট করি, নর্মালি ল্যাসো টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে ধর এই বাইরের হোয়াইট অংশটা এখানে ডিলিট করব। এখন কিন্তু ডিলেটে প্রেস করলে দেখেন কি দেখাচ্ছে, কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ দ্য স্মার্ট অবজেক্ট ইজ নট ডিরেক্টলি এডিটেবল, মানে স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় কোনো ইমেজকে আমরা এডিট করতে পারবো না। ঠিক আছে, এই সেম জিনিসটাই যদি আমি আবার করি, কন্ট্রোল ডি প্রেস করলাম, কি হলো, ডি সিলেক্ট হলো, কন্ট্রোল ডিতে কি হবে, ডি সিলেক্ট হবে। অনেক সময় কি হবে, বিভিন্ন টুলস ইউজ করার সময় এইরকম ধরনের যে কুইক সিলেকশন টুল সিলেক্ট করলেন আর্টবোর্ডের মধ্যে এরকম, এখন এটাকে আপনি কিভাবে কি করবেন, মানে এখন কিন্তু এটাকে সরতেছে না, তাই না? কন্ট্রোল ডি প্রেস করবেন, এই যে ছোটো ছোটো বিষয়গুলো একটু নোট করবেন। কন্ট্রোল ডি প্রেস করলে ডি সিলেক্ট হলো, মানে যেটা সিলেক্ট হলো এটা আবার আনসিলেক্ট হবে, মানে ডি সিলেক্ট হলো। আচ্ছা, এই যে দেখেন এখন রাস্টারাইজ যদি আমি করি, এখন দেখেন আমি যদি ল্যাসো টুল সিলেক্ট করি, এই সাবজেক্টের বাইরের সাদা অংশটা ধরো আমি ডিলিট করব, জাস্ট সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করে এবারে ডিলিট বাটন প্রেস করলেই ওটা কিন্তু ডিলিট হয়ে গেছে। দেখেন নিচের একটা কিন্তু সাবজেক্ট মানে লেয়ার আছে যেটা হোয়াইট কালারের, যার কারণে বোঝা যাচ্ছিল না। এখন দেখেন যে ফুল একটা হোয়াইট ইমেজ ছিল, আমি যতটুকু জায়গায় সিলেক্ট করছি ততটুকু কিন্তু ডিলিট হয়ে গেছে, তার মানে
কখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো এবং কখন রাস্টারাইজ করবো, এটা বিষয়টা ক্লিয়ার হওয়ার কথা এতক্ষণে, তাই না? বিষয়টা কি ক্লিয়ার হয়েছে না আপনারা বলেন তো? না হলে আমি আবার বোঝাচ্ছি, কিন্তু বুঝতে হবে জিনিসটা। ভাইয়া যখন আমরা কাজ করব তখন রাস্টারাইজ করে রাখবো। হ্যাঁ, রাস্টারাইজ করে কাজ করবেন এবং যখন এখানে কাজ করা শেষ হয়ে গেছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখতে পারবেন। তখন ধরেন যে রাস্টারাইজ করা থাকা অবস্থায় সাবজেক্টটাকে যদি ছোট বড় করেন তাহলে এটার কোয়ালিটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজটা শেষ হলো, ওই অবস্থাতে আপনার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ছোট বড় বা আর্টবোর্ডের ডানে বামে আপ ডাউন করতে পারবেন। আচ্ছা, মানে সেভ করব হচ্ছে স্মার্ট অবজেক্ট করা অবস্থায়। আচ্ছা জ্যোতি আপু কিছু বলতেন? ভাইয়া আমাদের ক্লাস তো মনে হয় শেষের দিকে। 11 মিনিট আছে। আচ্ছা, জাস্ট আমরা সাবজেক্টটা একটু রিমুভ করা দেখি। আচ্ছা, এই যে নিচে একটা লেয়ার আছে, এটা হোয়াইট কালারের, এইটাকে আগে চোখের আইকনটা অফ করে দিই, তারপর বুঝতে সুবিধা হবে। সাবজেক্টটাকে ধরলাম, কিভাবে কন্ট্রোল টি প্রেস করলাম। আপনারা এখানে আমরা দেখেন মুভ টুল শিখছিলাম, সাবজেক্ট রিমুভ অনেকভাবে করা যায়। আজকে জাস্ট সিম্পলি সাবজেক্ট রিমুভ করি, সেটা কিভাবে দেখেন। আপনার যারা ফটোশপ 23 আছে, 23-এর নিচগুলাতে কি অবস্থা আমি জানি না, মানে ওগুলো তো ওইরকম ফিচার হয়তো মেবি নাই। এখানে দেখেন সাবজেক্ট রিমুভ কীভাবে করা আমি একটু দেখি। এই যে অবজেক্ট সিলেকশন টুল আছে না, এই অবজেক্ট সিলেকশন টুল, এখানে মুভ টুল, এখানে বেশ কিছু টুলস আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, সমস্যা নাই। আর এই বেসিক কিছু জিনিসপত্র শিখে আমরা পুরো টুলসগুলো রিভিশন মোটামুটি দিব ক্লাসে, সমস্যা নাই। এই যে দেখেন অবজেক্ট সিলেকশন টুল আছে, অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, কোথায়? এই যে এইখানে গেলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে অবজেক্ট সিলেকশন টুল চলে আসলো, অথবা কিবোর্ডে ডাবল প্রেস করলেও হবে। আচ্ছা, তো এই যে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে যখন আমি এই যে দেখেন সাবজেক্টটা কিন্তু অটোমেটিকলি ধরতেছে, বাউন্ডারি দিয়ে ফেলছে, রেড মার্ক দেখাচ্ছে। জাস্ট একটা ক্লিক করলাম, কি হলো দেখেন, একটু সময় নেবে, লোডিং নেবে। দেখেন সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন কিন্তু কি করবেন, এই যে মুভ টুলে যাবেন। মুভ টুলে যাওয়ার পরে, মুভ টুলটা বলতে কি সেটা আমরা গত ক্লাসেও দেখছি, অর্থাৎ মুভ টুলে যে কোনো টুলসেরই কাজ করেন না কেন, মুভ টুলে এসেই আপনি পরবর্তী টুলসে যাবেন, তার আগে যাইতে পারবেন না। মুভ টুলে ক্লিক করে অথবা কিবোর্ডের ভি চাপলেও হবে, কিবোর্ডের ভি চাপবেন শর্টকাট, এই আর কি। এখন দেখেন সাবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, আমি ভালো করে খেয়াল করেন যে কিন্তু সাবজেক্টটা কিন্তু মোটামুটি সিলেক্ট হয়ে গেছে। এখন এইখান থেকে জাস্ট আমি কি করতে পারি, এই যে দেখেন এখানে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এটাকে বলে মাস্ক। হ্যাঁ, মাস্ক বলতে পারি। এই যে মানে আয়তাকার টাইপের মাঝখানে রাউন্ড আইকনটা যেটা আছে, এইখানে জাস্ট কি করব, একটা ক্লিক করলেই দেখেন সাবজেক্টটা কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা ছিল এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এটা এভাবে করা যায়। আরেকভাবে করা যায়, কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করবেন, কি হবে, এই সিলেকশনটা জাস্ট একটা ডুপ্লিকেট হবে। কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করলাম, এটা কে মেসেজ দিল, এই যে দেখেন কন্ট্রোল জে প্রেস করলাম, আর একটা ডুপ্লিকেট লেয়ার হইলো, ওইটাও থাকলো এবং আর একটা হইলো। জাস্ট সেকেন্ডটা যদি আমি অফ করে দিই, দেখেন এটা আমি কিন্তু পেয়ে গেছি। এবং সব থেকে সহজ যেটা, যে সিলেক্ট হওয়ার পরে জাস্ট এই মাস্ক করে ফেলবেন। এটা হচ্ছে সিম্পল। ব্যাকগ্রাউন্ড অনেকভাবে রিমুভ করা যায়, প্রফেশনাল পেন টুল দিয়ে করতে হয়, যেটা একদম বেশি কঠিন টাইপের। এটা তো সিম্পল ছিল হোয়াইট ব্যাকগ্রাউন্ডের, অনেক সময় দেয় না অনেক ডিটেলস ব্যাকগ্রাউন্ড থাকে, সেগুলো আমরা অন্যভাবে দেখবো। তো এই বেসিক ব্যাকগ্রাউন্ডটা আজকে আমরা শিখলাম। তো দেখেন তারপরে কি করব, এইখানে যদি ডাবল ক্লিক করি, আর একটা আমরা একটা চলে আসলাম। ডাবল ক্লিক কোথায় করবেন, এই যে যখন মাস্ক করার পরে যে ব্ল্যাক অংশ এবং সাবজেক্টের হোয়াইট অংশের যে জায়গাটা, এই জায়গাটা ডাবল ক্লিক করার পরে আমরা এখানে বেশ কিছু ফিচার পাবো, যে কোথাও যদি কোনো প্রবলেম হয় সেখানে আমরা এখানে রিফাইন করতে পারবো, সেটা পরবর্তীতে আমরা শিখবো। আজকে জাস্ট এখানে দেখাচ্ছি যে ফেদার কি, স্মুথ কি এবং কন্ট্রাস্ট কি। ফেদারটা জাস্ট শিখেন আজকে। ফেদারটা হচ্ছে সাইড দিয়ে একটু ফেদ করবে, মানে জিনিস হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, একে বেশি থাকবে না, মানে একটু সাইড দিয়ে একটু ফেদার হয়ে যাবে আর কি সাইডগুলো দিয়ে। দেন তারপরে হচ্ছে এখানে আউটপুট সেটিংয়ে গিয়ে এখানে জাস্ট এই যে চেক মার্কের একটা অপশন দিবেন, তাহলে দেখবেন যে একটু সুন্দরই আসবে। খেয়াল করেন সাবজেক্টটার দিকে, মানে ও একটু সুন্দরই হচ্ছে, মনেই হবে না এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। দেন এইটাতে চেক মার্ক দিয়ে ওকে করলাম, দেখেন ওকে হয়ে গেছে। এখন এইটা ডিলেট, মনে করেন যে আর কোনো এডিটেবল নাই, ফেদার কন্ট্রাস্ট বা কোনো কিছু বাড়াবে না, তখন জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন। আর যদি মনে হয় যে আপনি নেক্সট ফেদার আরও বাড়াইতে পারেন, তখন এই অপশনটা রেখে দিন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার তখন দরকার নাই। এখন নিচের যে লেয়ারটা আছে হোয়াইট লেয়ার, যেটা বরাবরই থাকবে, ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকেই, সেইটাকে জাস্ট এখানে চোখের আইকনটা অন করে দিলেন, হোয়াইট হয়ে গেল। এখন এইটাকে জাস্ট এই যে এখান থেকে খেয়াল করেন, এইখান থেকে ক্রিয়েট এ নিউ
অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে একটা ক্লিক করে উপরে দেখেন সলিড কালার আছে, সলিড কালার থেকে আমরা যে কোনো কালার কিন্তু এখানে দিতে পারতেছি। ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝতে পারবেন, অবশ্যই পাবেন, হোমওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক করতে গেলেই পারবেন। আর আপনাদের যে সুবিধাটা হইলো সেই সুবিধাটা তো আসলে এই সিস্টেমে যদি করতে পারেন আপনাদের জার্নিটা অনেক জোস হবে। মাঝখানে যদি আপনারা বসতে পারেন একদিন, যেখানে আপনারা প্রবলেমগুলো সলভ করবেন, মানে এই ক্লাসগুলো তখন রিপিট হবে। এই যে আজকে ক্লাস হলো, নেক্সট দরকার নাই, নেক্সট একদম আমার ক্লাসে করেন, 2টা ক্লাসের ক্লাস আপনারা একদিনে সলভ করে ফেলবেন। ঠিক আছে? ধরেন আজকে বুধবারের ক্লাস হলো, শনিবারের ক্লাস হবে, 2টা ক্লাসের যে প্রবলেমগুলো আসবে এগুলো সব নোট করে রাখবেন। দেন ওই দিনে আপনারা হচ্ছে সবাই যেদিন একত্র হচ্ছেন ওই দিনে, এটা কিন্তু খুবই সিরিয়াস, আমি কিন্তু ক্লাসে আসবো, আমি দেখবো কে কে আসলেন না, বিষয়টা একেবারে আপনাদের কি ভালো হবে আপনারা বুঝতে পারবেন না। মানে আমার ক্লাস মানে যে সব বিষয়টা কিন্তু এরকম না, আমি যে সব আমার কাছ থেকে সব কিছু শিখবেন এরকমও না। দেখে গেল যে এখানে যে নেতৃত্ব দিচ্ছেন তার কাছ থেকেও আপনি কিছু কিছু শিখতে পারবেন। আমি বলছি এখানে জ্যোতি আপু কিন্তু মোটামুটি অনেকটা ভালো কাজ পারে, রোমানা আপু পারে, আপনারা যারা একেবারেই শুরু যারা, তারা অনেক হেল্প হবে আর কি। মানে ওই দেখা গেল যে ওই ক্লাসের জন্য বা ওইটার জন্য হলেও আপনারা একটু ভালো করে শিখতেছেন বা করতেছেন, এক কথায় প্রবলেম সলভিং ওখানে হয়ে যাবে। ওকে, তো এটা করবেন। আর আজকে ক্লাসের হোমওয়ার্ক থাকবে সাবজেক্ট এরকম সিম্পল সাবজেক্টগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন আর টেক্সট ইফেক্ট করবেন, মোটামুটি যতগুলা খুশি ততগুলা করে ফেলবেন। আমি এখন স্পেসিফিক কোনো কিছু বলতেছি না, এটা আমি দেখতে চাচ্ছি আসলে আপনারা কে কতটুকু কাজ করেন। আমি বলতেছি না যে টেক্সট ইফেক্ট 5টা করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ 5টা করেন, আমি দেখবো যে আসলে কে কতটুকু সময় দিচ্ছেন কাজে। আমি স্পেসিফিক কোনো বলবো না, এখন বলবো না, নেক্সট ক্লাস থেকে বলবো, নেক্সট মানে বাকি যে বিষয়গুলো ডিজাইন ক্লাসগুলোতে। এখন আমি জাস্ট দেখবো আপনারা কে কতটুকু কাজের সময় দিচ্ছেন। অর্থাৎ বেসিকটা যার স্ট্রং হবে তার সামনের জার্নিটা অনেক সহজ হবে। সো হোমওয়ার্কটা একেবারেই করতে হবে, আপনার কেউ ছোটো বাচ্চা না, জোর করে কারো কাছ থেকে কোনো কিছু করে যায় না, জোর করে বিষয় এটা না, আপনারা শিখতে আসছেন, সো শিখবেন, আর শিখতে গেলে আপনাকে অবশ্যই হোমওয়ার্ক করতে হবে। ওকে, তো দেখেন আমরা কিন্তু একটা সাবজেক্ট রিমুভ করে অন্য একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে ফেললাম। এখানে ডাবল ক্লিক করলে আবার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জও করতে পারতেছি, যে কোনো কালার দিতে পারতেছি, তাই না? ধরেন যে সাবজেক্টের কালার এখানে এইখান থেকে কালার পিক করতে পারতেছি। জাস্ট কী করবেন, এখানে ডাবল ক্লিক করার পরে যে দেখেন আপনি যে সাবজেক্ট থেকে কোনো কিছু কালার নিতে চান, এই যে টাইয়ের যে রেড কালারটা আছে এই কালারটাও কিন্তু এখান থেকে পিক করতে পারতেছেন, যে কোনো কালার পিক করতে পারতেছেন। ওকে, দেন আমরা কিন্তু হালকা একটা জিনিস দেখাই, এই সাবজেক্টের এইটার নিচে আর একটা দিব, এটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম, এই যে প্লাস আইকন থেকে একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম, যেটা নট সাবজেক্ট নট ব্যাকগ্রাউন্ড, একটা নতুন জাস্ট লেয়ার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে এখানে ব্রাশ টুল, এটা ম্যান্ডেটরি না, জাস্ট দেখাচ্ছি এটা কীভাবে থাম্বনেইলগুলো আসলে করতে হয়, জাস্ট একটা গ্লো ইফেক্ট দিব আর কি। এই যে ব্রাশ টুল নিলাম, নিয়ে এখানে ব্রাশ টুল থেকে এখানে সফট রাউন্ড ব্রাশটা দিলাম, দেওয়ার পরে আমি এখানে এই থার্ড ব্র্যাকেট মানে ডান দিকে যেটা আছে এটা একটু দিলাম, দিয়ে দেখেন একটা আমি এখানে এই কালারটারই আর একটা লাইট কালার দিলাম এখানে, দিয়ে যদি এখানে ক্লিক করি ব্যাকগ্রাউন্ডে দেখেন পিছনটা কত সুন্দর গ্লো হচ্ছে। ইউটিউব থাম্বনেইলগুলোর এরকম এটা দরকার হয় জিনিসটা।